হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইর যে নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে নিকশ ছায়া সিজন 2 নিয়ে। তো নিকশ ছায়া সিজন 1 যেখান দিয়ে শেষ হয়েছিল, নিকশ ছায়া 2 সেখান দিয়ে শুরু হয়েছে। কিন্তু তার আগে আমি কিছু বলি, একটা কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। নিকশ ছায়া আর এর আগে যে পর্ণসবরী সাপ, এটা বেসিক্যালি সৌভিক চক্রবর্তীর যে ভাদুরী মশাইয়ের যে সিরিজ তার গল্প। নিকশ ছায়া, পর্ণসবরী সাপ, দুটোই পর্ণসবরী সাপ সানডে সাসপেন্সে রয়েছে। তো সেই গল্পটা প্রচুর ভিউ পেয়েছিল। তারপর পর্ণসবরী সাপ নিয়ে আসে, পর্ণব্রত চট্টোপাধ্যায় ডিরেক্ট করেছিল। তারপর নিকশ ছায়া আসে। তো পর্ণসবরী সাপের থেকে নিকশ ছায়া অনেক বেটার হয়েছিল। মানে পর্ণসবরী সাপ একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তো এই দুটোর ডিরেক্টর ছিল পরমব্রত চ্যাটার্জি। আর তারপরে এই যে নিকশ ছায়া 2 এলো, এটাই কিন্তু ডিরেক্টর চেঞ্জ হয়েছে, সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করেছে। হ্যাঁ, পরমব্রত চ্যাটার্জি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিল, তার নাম ছিল আর কি। তো আমি যদি এক কথায় বলি না, পুরো ঘেঁটে ফেলেছে জিনিসটাকে। কেন ঘেঁটে ফেলেছে আমি বলি সেই নিয়ে। নিকশ ছায়া সিজন 1-এ শেষটা যেটা পরমব্রত করেছিল, সেটা নিজে পাকামো মেরে হয়তো করেছিল, বা আমি জানি না গল্প কারণ মূল যে নিকশ ছায়ার গল্প, যেটা গপ্পমিরের থেকে অ্যাভেলেবেল আছে ইউটিউবে, ওটার পুরো গল্পটা নিয়ে হয়নি নিকশ ছায়া সিজন 1টা। কিন্তু সিজন 1টাকে যেভাবে পরমব্রত শেষ করেছে, এবার ন্যাচারালি আমার সিজন 2টা সেখান দিয়ে শুরু করতে হবে। এবার সিজন 1টা এমন জায়গায় শেষ করেছে, যেটা করার জন্য সিজন 2 এর গল্পটা পুরো ঘেঁটে ফেলেছে আর কি। কী করে খাটলো? কারণ নিকশ ছায়ার পরে, নিকশ ছায়ার পরবর্তী গল্প হচ্ছে মহাসিন্ধুর ওপার থেকে, সৌভিক চক্রবর্তীর লেখা। সেটাও গপ্পমিরের থেকে অ্যাভেলেবেল আছে। তো মহাসিন্ধুর ওপার থেকে গল্পটা যদি স্ট্যান্ডার্লোন হিসেবে ধরা যায়, দারুণ একটা গল্প। নিকশ ছায়ার থেকেও আমি বলবো মহাসিন্ধুর ওপার থেকে গল্পটা আরও ভালো। কিন্তু কি করেছে নিকশ ছায়া 2-তে, নিকশ ছায়ার পরের পার্টটা থেকে শুরু করবে বলে, যেখানে এন্ডিংটা হয়েছে সেখান থেকে স্টার্টিংটা করতে হবে। সেই জন্য নিকশ ছায়া 2-তে, ওয়েব সিরিজটার কথা বলছি, ওয়েব সিরিজটায় মহাসিন্ধুর ওপার থেকে কিছু কিছু এলিমেন্ট খাবলে খাবলে নিয়েছে আর কি। কিছু কিছু জিনিস খাবলে খাবলে নিয়েছে, নিয়ে এর মধ্যে ঢুকিয়েছে। এবার এর ফলে কি হয়েছে, না ওদিকের রয়েছে না এদিকের রয়েছে, না এই নিকশ ছায়ার পুরো গল্পটা ভালো করে বোঝাতে পেরেছে এখানে, না মহাসিন্ধুর ওপার থেকে গল্পটা ভালো করে বোঝাতে পেরেছে। আর একটা ব্যাপার, এখানে স্ক্রিন টাইম তো, কোনো ক্যারেক্টার ডেভেলপ করার জন্য কোনো স্ক্রিন টাইম নেই ভালো করে। সুরঙ্গনার হয়তো দেখে ধরে হিসেব করে, ভালো করে হিসেব করে টেনে টুনে বোধ হয় খুব জোরে 10 মিনিটের স্ক্রিন টাইম রয়েছে, তাও নেই। মানে এখানে তাকে ভিকটিম হিসেবে দেখানো হয়েছে। এটি অ্যান্টাগনিস্ট কাঞ্চন মল্লিক, যে হচ্ছে লোকনাথ চক্রবর্তী, যে তান্ত্রিকটা, ভাদুরী মশাইয়ের শিষ্য, তার ক্যারেক্টারটা প্লে করেছে। কি এত কম স্ক্রিন টাইম দিয়েছে, কিন্তু কাঞ্চন মল্লিক উতরে দিয়েছে। এখানে অভিনয় সবার ভালো, যার যার যে যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে, তা যার জন্য যেটুকু স্ক্রিন টাইম ফেলেছে, প্রত্যেকে সেইটুকু জায়গায় দারুণ করেছে, দারুণ কাজ করেছে। বিশেষ করে আমি মেনশন করবো কাঞ্চন মল্লিক আর ওদিকে অনিন্দিতা বোসের কথা। তারা দুজন, তাদের যে ক্যারেক্টারটা, অনিন্দিতা বোস মিতুলের ক্যারেক্টার, সরি মিতুল নয়, তিতাসের ক্যারেক্টারটা করছে। তো তারা দুজন কিন্তু তাদের জায়গায় দারুণ অভিনয় করেছে। আর গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, তারা যেটুকু সময় পেয়েছে। গৌরব চক্রবর্তী তো প্রথম সিজন থেকে একদম কনসিস্টেন্ট, পর্ণসবরীর সাপ, তারপরে নিকশ ছায়া সিজন 1, নিকশ ছায়া সিজন 2, প্রত্যেকটায় তার অভিনয় সেম একদম। যে ক্যারেক্টারটা সে ডেভেলপ করেছিল পর্ণসবরীর সাপে, সেই ক্যারেক্টারটাই এখানে রয়েছে। তো যাই হোক, অভিনয় দিয়ে এরা পুল অফ করেছে। বিশেষ করে কাঞ্চন মল্লিকের অভিনয় দারুণ লেগেছে। কিন্তু এখানে যে গেনুর চরিত্রটা, যে পিশাচটা আর কি, যা লোকনাথ চক্রবর্তীর পোষা পিশাচ, এত হাস্যকর করে দিয়েছে তাকে। সে প্রথমে একটা খুনের সিকোয়েন্স আছে, যে একটা পুলিশ অফিসারকে খুন করে। তো সেই সিনটা এমন, ওটা লিটারালি ভয় লাগার কথা, যেভাবে দেখাতে চেয়েছে আর কি। কিন্তু ভূতের ক্যারেক্টারটা যদি হাস্যকর হয়, কমেডি লাগে দেখতে, বা তার আগে যেভাবে প্রমোশন করেছে হইচই, সেখানেও কমেডি করিয়েছে গেনুকে দিয়ে, তাহলে তারপরে মানুষের মাথায় তো একটা ইম্প্যাক্ট থেকেই যায় সেটা, যে ক্যারেক্টারটা দুর্ধর্ষ একটা ভয়ের ক্যারেক্টার হওয়ার কথা ছিল, সেখানে এইসব করে ফেলেছে। তো খুবই হাস্যকর লেগেছে গেনুর ক্যারেক্টারটা এখানে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে ভয়টা, কোনো ভয় ফিলই করাতে পারেনি, এক বিন্দু ভয় ফিল করাতে পারেনি। আমি যে জন্য আরও রাত্রেবেলা দেখি এইসব সিরিজগুলো, হইচইয়ের বিশেষ করে ভূতের সিরিজগুলো, যে যদি একটু আমি ভয়, যদিও আমি আশা করিনি, কারণ আগের সিরিজগুলো দেখে আমার এক্সপেকটেশন মোটামুটি হয়ে গেছিলো যে ভয় এখানে আশা করা যায় না। তো অ্যাজ এক্সপেক্টেড এখানে কোনো ভয়টাই কিচ্ছু পাওয়া যাবে না, পাওয়ার মতো নেই কিছু। আর না, তবে ক্যামেরার কাজ মোটামুটি ভালো করেছে। লোকেশান যেগুলো চুজ করেছে, জঙ্গলটা যেটা চুজ করেছে, ঠিকঠাক ভালো। গল্পটা নিয়ে যদি আমি একটু বলি, এখানে গল্প, আমি যে দুটো গল্প বললাম, ওই দুটো গল্প শুনে নিলে মোটামুটি গল্পের প্লট পাওয়া যাবে পুরোপুরি।
অবশ্য মানে এখানে কিছু মিশিয়ে মিশিয়ে করেছে, যেটা বললাম ওখান দিয়ে খাবলে এখান দিয়ে খাবলে ওইভাবে করেছে আর কি, মিশিয়ে গুছিয়ে। যেন সিজন 1-এ মিতুলকে নিয়ে চলে গেছিলো লোকনাথ চক্রবর্তী, তো তারপরে তাকে এই সিজনে তাকে বন্দি করে রাখছে, কীভাবে বন্দি করছে, তার সাথে কী কী হচ্ছে, ভাদুরী মশাই কীভাবে তাকে রেস্কিউ করতে পারছে কি পারছে না, সেই নিয়েই এই গোটা সিরিজটা। মোটে 2 ঘন্টা 18 মিনিটের সিরিজ। এটাকে সিরিজ বলা যায় না, সিনেমার লেন্থ এর থেকে বোধহয় বড় হয়, মানে এত তাড়াহুড়ো করে, মানে প্রত্যেকটা এত ফাস্ট ফাস্ট গেছে প্রত্যেকটা জিনিস, না কোনো ক্যারেক্টারকে ডেভেলপ করতে পেরেছে না কিছু। এখানে কাঞ্চন মল্লিকের পাস্টটাকে দেখিয়েছে, যেটা একটু নতুন গল্প লেগেছে আমার। আর এখানে ভাদুরী মশাইয়েরও একটা পাস্ট দেখিয়েছে, সেটাও মোটামুটি খারাপ লাগেনি আমার, ভালো লেগেছে। যেগুলো মানে নতুন, যেগুলো আর কি আগে দেখায়নি কোনো দিন, যেটা এই সিজনে নতুন করেছে। আর সবচেয়ে বাজে এখানে যেটা লেগেছে, ক্লাইম্যাক্স খুবই বাজে ছিল ক্লাইম্যাক্সটা, মানে একেবারে জঘন্য ছিল একটু ক্লাইম্যাক্সে। এইসব গল্পের ক্ষেত্রে তাও নিকশ স্যার ক্লাইম্যাক্সে একটা মানে রোমহর্ষক ব্যাপার দেখায়, কিন্তু এখানে সেসব কিচ্ছু নেই। খুব মানে যেটুকুও দুর্ধর্ষ লাগছিল লোকনাথ চক্রবর্তীকে পুরো সিরিজ জুড়ে এই কাঞ্চন মল্লিকের অভিনয়ের জন্য, তার চেহারাটা মানে সেই ইয়ের সাথে যায় না। যদিও ঠিক আছে, তান্ত্রিকদের চেহারা মোটামুটি এরকমই হয়, কাপালিকদের চেহারা, তার অভিনয় দিয়ে যেভাবে পুল আপ করেছিল, লাস্টের মানে ইয়েতে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে সব ঘেটে দিয়ে যায় একেবারে, মানে তাকে আরও বেশি মানে যেন একদম নেতিয়ে দিল পুরো। কোনো যার এত ক্ষমতা, যে ভাদুরী মশাইয়ের সাথে সমান সমান টক্কর দিচ্ছে, তাকে পুরো নেতিয়ে দিল একদম। খুব বাজে লেগেছে দেখতে ওটা, মানে যেন একতরফা হয়ে গেল পুরো ব্যাপারটা। এছাড়া ভিএফএক্সের কাজ কিছু জায়গায় মানে মোটামুটি ভালো লেগেছে, বলবো না খারাপ লেগেছে, বাট ওভারঅল ভিএফএক্সের কাজ খুবই বাজে, খুব বাজে। এই সব গল্প না ভিএফএক্স, হাই ভিএফএক্সের কাজ ডিমান্ড করে, এই সব গল্প যেগুলো একটু মানে অতিলৌকিক গল্প যেগুলো, কিন্তু এখানে ভিএফএক্সের কাজ খুবই প্যাথেটিক। যাই হোক, তো কিন্তু যারা শুধু বাংলা কন্টেন্ট মানে কনজিউম করে তারা এটা দেখতেই পারে। আর নিকশ স্যার যাদের ভালো লেগেছে তারা নিকশ স্যার টু তো দেখবেই। তো এই ছিল মোটামুটি আমার রিভিউ। ওভারঅল আমার খুব একটা ভালো লাগেনি। যদি গল্পটাকে অ্যাজ ইট ইজ রাখতো তাও আমি বলতাম যে না, গল্পটা কিছু আছে, এখানে গল্পেও কিচ্ছু নেই, কোনো সেই অর্থে কোনো ডেপথ নেই, কোনো ক্যারেক্টার বিল্ড আপ নেই, কিচ্ছু নেই। মিউজিকের কাজটা মোটামুটি এখানে ভালো, যেটা হওয়া উচিত আর কি গল্পের ক্ষেত্রে। লাইটিংয়ের কাজও ভালো, জঙ্গলের রাতের শটগুলো যেভাবে নেওয়া হয়েছে সেগুলো বেশ ভালো লাগবে। তো এই ছিল আমার রিভিউ। যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে, আর যারা দেখেননি তারা দেখতে পারেন। যাদের নিকশ ছায়া ভালো লেগেছে, নিকশ ছায়া রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।